আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন একজন কৃষক তার জমিতে কিছু সবুজ কালারের মটরশুঁটি উদ্ভিদ এবং কিছু হলুদ কালারের মটরশুঁটি উদ্ভিদ রোপণ করলেন। কিন্তু তিনি দেখলেন তার প্রথম বংশধরে সবগুলো উদ্ভিদই সবুজ হচ্ছে। সাপোজ কোন একজন কৃষক তার জমিতে সবুজ কালারের কিছু মটরশুঁটি এবং হলুদ কালারের কিছু মটরশুঁটি বীজ রোপণ করলেন, কিন্তু তিনি দেখলেন যে প্রথম জেনারেশনে বা প্রথম প্রজন্মতে তিনি দেখলেন সবগুলো মটরশুঁটি হয়েছে সবুজ কালার। আবার তিনি পরবর্তী প্রজন্মে যে দেখলেন যে কিছু সবুজ হচ্ছে, আবার কিছু হলুদ হচ্ছে। এটা কেন হচ্ছে? এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আজ কথা বলবো। আর এই বিষয়টা নিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম ধারণা প্রদান করেন বা ক্লিয়ার কনসেপ্ট প্রদান করেন তিনি গ্রেগর জোহান মেন্ডেল, এবং এটাকেই গ্রেগর জোহান মেন্ডেলের প্রথম সূত্র বলা হয়। আচ্ছা, গ্রেগর জোহান মেন্ডেলের প্রথম সূত্র কি সেটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু বিষয় আলোচনা করি। ধরো যে কোনো একটা জীব, আচ্ছা আমরা প্ল্যান্ট নিয়ে কথাবার্তা বলি। ধরো যে একটা উদ্ভিদ লম্বা হবে নাকি খাটো হবে আর কি। তো ধরো যে লম্বা হওয়ার জন্য দায়ী জিন লম্বা, এই লম্বা হওয়ার জন্য দায়ী জিন আমরা ধরে নিলাম বড় হাতের টি, আর খাটো হওয়ার জন্য দায়ী জিন এটাকে আমরা দিলাম ছোট হাতের টি। এখন এই উদ্ভিদটা লম্বা, যেহেতু আমরা বলে দিচ্ছি লম্বা হওয়ার জন্য দায়ী যে জিন টি, এটা হচ্ছে প্রকট জিন। কিসের উপরে? খাটোর উপরে প্রকট জিন। এখন লম্বা হওয়ার জন্য দায়ী জিন বা দায়ী জিনোটাইপ দুই রকম হতে পারে, এরকমটাও হইতে পারে, আবার কিন্তু এরকমটাও হইতে পারে। দুইটাই কিন্তু লম্বা হওয়ার জন্য দায়ী জিনোটাইপ। বাট এই জীবটা, এটাকে বলা হয় বিশুদ্ধ জীব, আর এই জীবটাকে বলা হয় হাইব্রিড জীব বা বিশুদ্ধ না বা সংকর জীব। কেন এটা বিশুদ্ধ জীব? কারণ এখানে যে দুটা জিন অবস্থান করতেছে এই দুটা জিন একই প্রকৃতির বা একই ধর্মী, বাট এখানে যে দুটা জিন অবস্থান করতেছে তারা বিপরীত ধর্মী বা বিপরীত মানে সমপ্রকৃতির না। তো এটাকে বলা হয় বিশুদ্ধ জীব, আর এটাকে বলা হচ্ছে হাইব্রিড জীব। তো আমরা ধরো যে একটা দুটা বিশুদ্ধ জীবের মধ্যে ক্রস করলাম। সাপোজ আমরা বলতেছি লম্বা উদ্ভিদ এবং এর সাথে আমরা খাটো উদ্ভিদের মধ্যে ক্রস করলাম। তো আমরা বিশুদ্ধ লম্বা হওয়ার জন্য দায়ী দুটা জিন নিলাম এবং খাটো হওয়ার জন্য বিশুদ্ধ খাটো হওয়ার জন্য দায়ী দুটা জিন নিলাম। তোমরা হয়তো ভাবতেছো লম্বা এবং খাটো এই দুটা উদ্ভিদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে যে উদ্ভিদটা হবে সেটা হয়তো মাঝারি আকৃতির একটা উদ্ভিদ হবে। এটাই ভাবছিল বা এটাই ভাবাটা স্বাভাবিক। বাট মেন্ডেলস এটাই প্রকাশ করেছেন যে না, তিনারা মাঝামাঝি না হয়ে কেমন বৈশিষ্ট্য প্রকাশ করবে সেটাই মেন্ডেল বলেছেন। আমি মেন্ডেলের সূত্রে যাব, তার আগে এখানে একটু তোমাদের বোঝার চেষ্টা করো। তো এখন এই দুটা জীবের মধ্যে যখন ক্রস করানো হবে তখন এই দুটা জীব থেকে প্রথমত কি তৈরি হবে? গ্যামেট তৈরি হবে। তোমরা জানো গ্যামেট কি জিনিস, তোমরা জানো নিশ্চয়। গ্যামেট হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। গ্যামেটের কথা তোমাদেরকে বলি। গ্যামেট এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, আর অর্থাৎ জনন কোষ, রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষ। এই জনন কোষটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স যে এই জনন কোষের যে আমাদের নর্মাল সেলের ক্রোমোজোম সংখ্যা যত থাকে জনন কোষে এসে ক্রোমোজোম সংখ্যা কিন্তু ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়ে যায়। সাপোজ আমি যদি একটা নর্মাল সেলের কথা যদি চিন্তা করি, সাপোজ আমি একটা নর্মাল সেলে যদি 46 ক্রোমোজোম থাকে তাহলে রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষে এসে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা 23 হয়ে যাবে। তোমরা এটা পড়েছো সেল ডিভিশন চ্যাপ্টারে। মিয়োসিস সেল ডিভিশন প্রসেসটা কিভাবে হয় সেটা নিয়ে আমি অন্য কোনো একটা সময় তোমাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। জাস্ট এতটুকু তোমরা জেনে রাখো, গ্যামেট হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল যে সেলের ক্রোমোজোম সংখ্যা নর্মাল সেলের ক্রোমোজোম সংখ্যার চেয়ে অর্ধেক হয়ে যায়, আর এই অবস্থাটাকে আমরা বলি হ্যাপ্লয়েড বলে থাকি। এখানে তোমাদেরকে আমি আরো একটা বিষয় জানিয়ে রাখি। ধরো যে এটা একটা নর্মাল
সাপোজ এটা একটা নর্মাল সেল, এই সেলে 46টা ক্রোমোজোম রয়েছে সাপোজ। এখন এই সেল থেকে যদি আমি বলি যে গ্যামেট তৈরি হবে, তাহলে যে দুইটা সেল তৈরি হবে, সাপোজ যে দুইটা সেল তৈরি হলো, এই দুইটা সেলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এবার এই কোষটাকে বলা হয় হ্যাপ্লয়েড, এই কোষটাকে বলা হবে হ্যাপ্লয়েড সেল বা হ্যাপ্লয়েড। হ্যাঁ, এবার এই একটা হ্যাপ্লয়েড সেলের মধ্যে যে ক্রোমোজোমগুলো থাকবে, ধরো যে এখানে 23টা ক্রোমোজোম রয়েছে, আর তোমরা জানো ক্রোমোজোমের মধ্যে তোমরা যদি ক্রোমোজোমের স্ট্রাকচারগুলো দেখো, তাহলে সেখানে প্রোটিন পাবা এবং সেখানে তোমরা নিউক্লিক অ্যাসিড পাবা, অর্থাৎ ডিএনএ আরএনএ পাবা। এবার তুমি যদি ডিএনএ এর মধ্যে আরও প্রবেশ করো, তাহলে তোমরা ডিএনএ একটা খণ্ডিত অংশটাকে কি পাবা, জিন পাবা। এনিওয়ে, এই হ্যাপ্লয়েড সেলের, অর্থাৎ হ্যাপ্লয়েড সেলের মধ্যে যে পরিমাণ ক্রোমোজোম রয়েছে আর এতে যে পরিমাণ জিন রয়েছে, এই জিনের সমষ্টিটাকে কিন্তু বলা হয় জিনোম। এটাও তোমাদের একটা, আমি প্রিভিয়াস ক্লাসে সম্ভবত ভুলে গেছিলাম এই বিষয়টা বলতে। তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাসটা দেখোনি, সেই ক্লাসটা দেখে আসলে এই বিষয়গুলো বোঝা আরো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো যখন গ্যামেট তৈরি হবে, তখন ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাবে এবং যখন এই একটা গ্যামেট সেলই বলতে পারো, কিংবা তুমি বলতে পারো যে হ্যাপ্লয়েড সেল, এই হ্যাপ্লয়েড সেলে যে পরিমাণ ক্রোমোজোম রয়েছে, তাতে যে পরিমাণ জিন রয়েছে, তার পুরো সমষ্টিটাকে বলা হয় জিনোম বলা হয়। তাহলে আমরা যদি এই জীবটার কথা যদি চিন্তা করি, সাপোজ এই জীবটা লম্বা, এই জীবটা খাটো, এবার এই জীবটার গ্যামেট কি হবে? এই জীবটার গ্যামেট, এখানে যদি 46টা ক্রোমোজোম থাকে কথার কথা, তাহলে অর্ধেক হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে। ঠিক সিমিলারলি এখানে গ্যামেট হয় এরকমটা তৈরি হবে কিংবা এরকমটা তৈরি হবে, এখানেও সেম হয় এরকমটা তৈরি হবে কিংবা এরকমটা তৈরি হবে। অ্যাকচুয়ালি দুটো সেম, কারণ এখানে তো বিপরীতধর্মী কোনো কিছু নেই, সমপ্রকৃতির, তাই গ্যামেটটা একই রকম হবে। এইবার এই গ্যামেটগুলো যদি নতুন জীব তৈরি হতে চায়, তাহলে গ্যামেটগুলো মিলিত হতে হবে। তো আমরা যদি এখানে মিলন করতে চাই, তাহলে আমি এই গ্যামেটের সাথে এটার মিলন করতে পারি, আবার এই গ্যামেটের সাথে আমরা এটারও মিলন করতে পারি, আবার এই গ্যামেটের সাথে এটার মিলন করতে পারি, আবার এই গ্যামেটের সাথে আমি এটারও মিলন করতে পারি। তুমি যেটাই বা যেভাবেই ম্যাচ করো না কেন, এখানে কিন্তু এক রকমেরই প্রোডাক্ট তৈরি হবে বা এক রকমের জীবই তৈরি হবে। সেটা হচ্ছে টি আর টি, এই এক রকমের জীবই তৈরি হবে। এবার বলো তো এই জীবটা কি হবে, লম্বা হবে না খাটো হবে? আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি এবং এখানে একটু আগে বললাম যে লম্বা হওয়ার জন্য দায়ী জিনটা প্রকট বৈশিষ্ট্য বহন করে। সো এখানে বিপরীতধর্মী দুটো জিন থাকলেও বৈশিষ্ট্যটা কিন্তু লম্বাই হবে। তো আমরা যেটা দেখলাম যে দুটা বিশুদ্ধ জীবের মধ্যে যদি আমরা ক্রস করি, এটা একটা বিশুদ্ধ জীব। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি বিশুদ্ধ জীব হচ্ছে যে জিন দুটা একই প্রকৃতির হবে। সো এটা একটা বিশুদ্ধ জীব, তো এটাও একটা বিশুদ্ধ জীব। হ্যাঁ, এটা খাটো হওয়ার জন্য, এটা লম্বা হওয়ার জন্য দায়ী, এবং আমরা বললাম লম্বা হওয়ার জন্য দায়ী জিনটা প্রকট বৈশিষ্ট্য বহন করে। তো দুটা বিশুদ্ধ জীবের মধ্যে যদি আমরা ক্রস করি, তাহলে আমরা কি পাবো? এটা আমরা যদি F1 জেনারেশন বা প্রথম জেনারেশনের কথা চিন্তা করি, তাহলে সবগুলো উদ্ভিদ ঠিক এরকম পাবো, যার ফিনোটাইপ হবে লম্বা। অর্থাৎ দুটা বিশুদ্ধ জীবের মধ্যে যদি আমরা ক্রস করি, তাহলে F1 জেনারেশনে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, যেটা আমরা দেখলাম। এবার আসো মেন্ডেল তার সূত্রে কি বলেছেন। মেন্ডেল বলতেছে এই যে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পেল, অর্থাৎ এই যে জীব, এই জীবটা যে লম্বা হচ্ছে, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এই জীবটা হচ্ছে একটা সংকর জীব। কেন? কারণ এখানে দুই ধরনের বা বিপরীতধর্মী বৈশিষ্ট্য প্রেজেন্ট রয়েছে জিনগুলোর মধ্যে আর কি। তো এই সংকর জীবের মধ্যে এটা একটা জিন, এটা আরেকটা জিন, বিপরীতধর্মী জিন। এই বিপরীতধর্মী দুটা জিন পাশাপাশি অবস্থান করবে, কিন্তু একজন আরেকজনের সাথে মিশে যাবে না। দ্যাট মিনস নিজের যে পার্সোনালিটি, নিজের যে স্বকীয়তা, এইটা সে হারিয়ে ফেলবে না। অর্থাৎ লম্বা হওয়ার জন্য দায়ী যে জিন, এর যে স্বকীয়তা, এর যে পার্সোনালিটি, এর যে বৈশিষ্ট্য, এটাই বহন করবে, এবং খাটো হওয়ার জন্য দায়ী যে জিন, তার বৈশিষ্ট্যটা বহন করবে, বাট প্রকাশ পাবে যে কোনো একটা বৈশিষ্ট্য, কিন্তু তারা দুজন একজন আরেকজনের সাথে মিশে যাবে না। সায়েন্টিস্ট মেন্ডেল বলতেছেন
তারা যে মিশে যাবে না তার প্রমাণ আমরা পাবো সেকেন্ড জেনারেশনে। যে কিভাবে সেকেন্ড জেনারেশনের প্রমাণ পাবো সেটা আমরা দেখব। ধরো আমরা প্রথমবার ক্রস করলাম দুটো বিশুদ্ধ জীবের মধ্যে, লম্বা এবং খাটো, যার ফলে আমরা পেলাম এইরকম জিনোটাইপধারী একটা জীব, লম্বা জীব পেলাম। এখন আমরা ঠিক সিমিলার জিনোটাইপধারী দুটা জিনের মধ্যে যদি আমরা ক্রস করি, অর্থাৎ আমরা যদি ফিনোটাইপের কথা যদি বলি, ফিনোটাইপ হচ্ছে লম্বা, আমরা এটাকে যদি আমরা মেল চিন্তা করি, এর সাথে যদি আমরা আরো একটা লম্বা ক্রস করি যেটা ফিমেল, বাট মনে রাখতে হবে অবশ্যই F1 জেনারেশন যেহেতু এটা, এই দুইটা হচ্ছে সংকরজীব। তাহলে আমরা এর জিনোটাইপটা কেমন পাবো? নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝে গেছো ফিনোটাইপ কি জিনোটাইপ কি, গত ক্লাসে আমি বলেছিলাম। আর আমি আরো একবার রিপিট করতেছি, জিনোটাইপ হচ্ছে জিন, যে জিনগুলোর কারণে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে, সেই জিন যুগলের যে স্ট্রাকচার বা গঠন, সেটাই মূলত হচ্ছে জিনোটাইপ। আর বাহ্যিকভাবে যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে ফিনোটাইপ। তাহলে এর জিনোটাইপ কেমন হবে? আমরা দেখলাম যে হেটেরোজাইগাস জীব, দ্যাট মিনস হাইব্রিড জীব, এর জিনোটাইপটা হবে এরকম, এর জিনোটাইপটাও হবে ঠিক এরকম জিনোটাইপ হবে। এবার এখান থেকে গ্যামেটটা কেমন তৈরি হবে, গ্যামেট সম্পর্কে একটু আগেই তোমাদেরকে আমি ধারণা দিয়েছি। তাহলে এবার বুঝে থাকলে নিশ্চয়ই বুঝতে পারতেছো গ্যামেটটা এখানে হয় এইটা হবে গ্যামেট অথবা এইটা হবে গ্যামেট, অর্ধেক করে চলে আসবে। সিমিলারলি হয় এইটা হবে গ্যামেট কিংবা এইটা হবে গ্যামেট। এইবার এই গ্যামেটগুলো যখন ম্যাচ করবে, অর্থাৎ ফাদার এবং মাদারের গ্যামেটগুলো যখন পরস্পরের সাথে ম্যাচ করবে, আমরা এর আগে F1 জেনারেশন দেখেছিলাম মানে প্রথম বংশে। এবার সেকেন্ড জেনারেশনে যে F2 জেনারেশনে যে কি ঘটতে পারে, আমরা যদি দেখি F2 জেনারেশনে যদি বড় হাতের টি এবং এই বড় হাতের টি যেটা লম্বা হওয়ার জন্য দায়ী, এই দুটা গ্যামেট যদি পরস্পর যদি ম্যাচ করে, তাহলে এদের ফলে যে জীবটা তৈরি হবে তার জিনোটাইপটা হবে ঠিক এরকম। কিংবা লম্বা হওয়ার জন্য দায়ী জিন বড় হাতের টি যদি স্মল টি গ্যামেটের সাথে যদি ম্যাচ করে, তাহলে এর ফলে যে জীবটা তৈরি হবে তারা হবে ঠিক এইরকম। আবার এই স্মল টি যদি ক্যাপিটাল টি এর সাথে যদি ম্যাচ করে, দ্যাট মিনস এই গ্যামেটটা যদি এই গ্যামেটের সাথে ম্যাচ করে, তাহলে যে জীবটা তৈরি হবে তারা ঠিক এইরকম হবে। আবার এই গ্যামেটটা যদি এই গ্যামেটের সাথে যদি ম্যাচ করে, তাহলে যে জীবটা তৈরি হবে ঠিক এইরকম হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, বুঝে থাকলে বলো তো এই জীবটা কেমন হবে? লম্বা হবে, কারণ এখানে দুইটাই লম্বা হওয়ার জন্য দায়ী জিন। এটা কেমন হবে? এটাও লম্বা হবে, কারণ এটা প্রকট বৈশিষ্ট্য, লম্বাটা প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এই জীবটাও লম্বা হবে এবং এই জীবটা হবে খাটো। এইবার আসো, আমরা F1 জেনারেশনে যা পেয়েছিলাম তা পেয়েছিলাম কিন্তু জাস্ট এইরকম একটা পেয়েছিলাম। চারটা যদি আমরা জীব পেয়ে থাকি F1 জেনারেশনে, চারটাই ছিল এরকম, এবং এই চারটাই ছিল হেটারোজাইগাস, কোনোটাই বিশুদ্ধ না। বাট আমরা F2 জেনারেশনে দেখো, আমরা দুইটা পাচ্ছি বিশুদ্ধ আর দুইটা পাচ্ছি হেটারোজাইগাস বা হাইব্রিড পাচ্ছি আমরা। তো F1 জেনারেশনে আমরা কিন্তু একটাও কিন্তু খাটো উদ্ভিদ পাইনি F1 জেনারেশনে। বাট এখানে কিন্তু খাটো হওয়ার জিনটা আছে না, প্রেজেন্ট আছে তো, বাট সে তার বৈশিষ্ট্য প্রকাশ করেনি। কেন করেনি? কারণ প্রকট না, সে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কিন্তু আমি কি বলেছিলাম বা মেন্ডেল কি বলেছে, যে খাটো হওয়ার জিন তার স্বকীয়তা বা দুটা বিপরীতধর্মী হাইব্রিড জীবে দুটা বিপরীতধর্মী জিন পাশাপাশি অবস্থান করবে, বাট একজন আরেকজনের সাথে মিশে যাবে না। অর্থাৎ একজন আরেকজনের স্বকীয়তাকে ইন্টারফেয়ার করবে না বা তার স্বকীয়তা হারাবে না। এর প্রমাণ হচ্ছে F1 জেনারেশনে কোনো খাটো উদ্ভিদ না পেলেও আমি F2 জেনারেশনে আমি কিন্তু ঠিক খাটো উদ্ভিদ পেয়েছি। আর একটা বিষয়, F1 জেনারেশনে আমি কোনো রকম বিশুদ্ধ জীব না পেলেও F2 জেনারেশনে আমি বিশুদ্ধ জীব পেয়েছি। এবং এখানে আমি লম্বা এবং খাটো যদি আমরা অনুপাত করি, তাহলে আমরা পাবো ফিনোটাইপিক যে রেশিও বা ফিনোটাইপিক যে অনুপাত, ফিনোটাইপিক অনুপাত পাবো আমরা। ফিনোটাইপ অনুপাত যদি আমরা চিন্তা করি, লম্বা রেশিও যদি আমরা চিন্তা করি খাটো, তাহলে আমরা 3টা লম্বা পাচ্ছি
আর একটা খাটো বাচ্চা, অর্থাৎ 3:1। আবার যদি আমরা জিনোটাইপের কথা চিন্তা করি, প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ফিনোটাইপের জন্য বা একরকম ফিনোটাইপের জন্য একাধিক জিনোটাইপ দায়ী হতে পারে। ঠিক দেখো, এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, বাট জিনোটাইপ অর্থাৎ জিন যুগলের যে স্ট্রাকচার এটা একরকম, এই দুটো আবার সিমিলার বা একরকম, এটা আবার আরেক রকম। তাহলে আমরা মেন্ডেলের ফার্স্ট লতে জিনোটাইপের স্ট্রাকচার, ফিনোটাইপের স্ট্রাকচার মানে 3:1, বাট জিনোটাইপের স্ট্রাকচার পাবো। দেখো আমি যদি এবার বলি, এখানে জিনোটাইপের কথা যদি আলোচনা করি, তাহলে জিনোটাইপ এটা পাচ্ছি একরকম, আবার এই দুটো একরকম, আবার এটা একরকম, অর্থাৎ আমরা জিনোটাইপ পাচ্ছি 1:2:1, বাট ফিনোটাইপ পাচ্ছি 3:1। এই কথাটা মেন্ডেল বলে গেছেন। অর্থাৎ খাটো এবং লম্বা জীবের মধ্যে যদি তুমি ক্রস করো, মাঝামাঝি কোনো উদ্ভিদ হবে না। মেন্ডেলও প্রথমে ভাবছিলেন যে মাঝামাঝি কিছু হবে, বাট তিনি যখন এক্সপেরিমেন্ট করলেন, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে তিনি 7 বছর ধরে তিনি এক্সপেরিমেন্ট করেছেন, 1857 সাল থেকে 1864 সাল পর্যন্ত। পরবর্তীতে তিনি দেখেছেন যে F1 জেনারেশনে সবগুলোতে উদ্ভিদ আমাদের হাইব্রিড উদ্ভিদ হচ্ছে, কিন্তু এই হাইব্রিড উদ্ভিদের মধ্যে যদি আবার ক্রস করি, তাহলে দেখা যাবে যে F2 জেনারেশনের যে 3:1 অনুপাতে তারা প্রকাশ পাবে। আমি আরো একবার রিপিট করতেছি তোমাদের, তাহলে মেন্ডেলের সূত্রটা আমি আরো একবার তোমাদেরকে বলতেছি। মেন্ডেল বললেন যে হাইব্রিড জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো, প্রথমে তিনি ফ্যাক্টর বললো, পরবর্তীতে আমরা জেনেছি জিন, যে ফ্যাক্টরগুলো তাদের যে স্বকীয়তা, এই স্বকীয়তাটা বিনষ্ট না হয়ে পাশাপাশি অবস্থান করবে, যেটা পরবর্তী বা F2 জেনারেশনে যে প্রকাশ পাবে। এটাই ছিল আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম এবং মেন্ডেলের সেকেন্ড লগুলো নিয়ে আমরা আলোচনা করব।